নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক আজকের সকালটা, আজকের সারাদিন আপনার সমস্ত জীবনটা শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে পৌষ 1431, ইংরেজির 7ই জানুয়ারি 2025, মঙ্গলবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 24 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 3 মিনিট। নক্ষত্র রেবতী। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 6টা বেজে 16 মিনিট গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর বৃহস্পতিবারের জন্য চিঠি লিখতে হবে, আপনাদের আগেই বলেছি, শুভ বনাম হ্যাপি। আমরা বলি শুভ নববর্ষ, আমরা বলি হ্যাপি নিউ ইয়ার, আমরা বলি শুভ জন্মদিন, আমরা বলি হ্যাপি বার্থডে। এই শুভ আর হ্যাপি, এই দুয়ের মধ্যে পার্থক্য আপনি কিভাবে করেন? এদের মধ্যে কোনো পার্থক্য আছে? আপনার চিন্তায়, ভাবনায়, কোনো ঘটনা দিয়ে বা যা হোক কিছু করে আপনি আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়, আজকে সন্ধে 6টার মধ্যে। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা যে আমাদের প্রাচীন যারা শাস্ত্রজ্ঞ মানুষ তারা যে 64 কলার কথা বলছেন, 64 রকম শিল্পের কথা বলছেন, সেই শিল্পের পরিচয় দিচ্ছে আপনাদের সামনে। তো সেই পরিচয় দেব। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। বলছিলাম 64 কলার কথা। তার মধ্যে 27টি কলা সম্পর্কে বলা হয়ে গেছে। 9 করে 27টি কলার সম্পর্কে কথা বলে ফেলেছে আপনাদের সৌমিত্র বসু। এখন 28 নম্বর কলা। সেই কলাটা হচ্ছে প্রহেলিকা। প্রহেলিকা কাকে বলে? যশোধর তার টিকায় বলছেন যে মানুষের মধ্যে প্রচলিত লোক ঠকানো কবিতা চাতুর্য, মানে খানিকটা ধাঁধা বলতে পারেন আর কি। এই ধাঁধার উত্তর দেওয়া বা ধাঁধা বলা এবং ধাঁধার উত্তর দেওয়া, এইটাকে একটা শিল্প হিসেবে ধরা হচ্ছে। খুব একটা অগ্রাহ্য করতে পারবেন না, কিন্তু যারা সত্যি সত্যি ধাঁধা বানাতে পারেন, অসাধারণ বুদ্ধি হয় তাদের, এবং সেই বুদ্ধির একটা প্রকাশ ঘটে তারা কিভাবে ব্যাপারটাকে সাজালেন, কিভাবে কি করলেন না করলেন, এই সমস্ত নিয়ে তারা বানান। এবং যারা ধাঁধার উত্তর দেন, খুব চেনা ধাঁধা, চালু ধাঁধা তার কথা বলছি না, নতুন নতুন যে সমস্ত ধাঁধা বানানো হয়, তো তাদের কিন্তু অসম্ভব উদ্ভাবনী ক্ষমতা আছে। এবং সেই উদ্ভাবনী ক্ষমতা যদি থাকে, তাই নিয়েই তো একটা শিল্প তৈরি হয়ে ওঠে। তো একজন একটা ধাঁধা বললো, আরেকজন তার উত্তর দেওয়ার চেষ্টা করলো, পারলো না। এটা 2-3 জনের প্রতিযোগিতার খেলাও হতে পারে। আবার সাধারণ বিনোদনের জন্য খেলা হিসেবেই প্রহেলিকা যাকে বলছি, সেই প্রহেলিকার ব্যবহার হয়। তাই প্রহেলিকার সংজ্ঞাটা কি? ভাগবত পুরাণের টিকাকার বংশীধর তিনি বলছেন, কবিতার মধ্যে
বক্তব্য মূল অর্থ গোপন করে অন্য যে কোনো একটা অর্থ প্রকাশ করে তোলার পর মনে হয় শ্লোকের বাহ্য অর্থের মধ্যে কোথায় যেন একটা অসঙ্গতি আছে, কিন্তু সেই অসঙ্গতি দূর করবার জন্য শব্দের অন্য অপ্রচলিত অর্থ যুক্ত করলেই একটা যোগ্য সমাধান তৈরি হয়। তাহলে এই ইংরেজিতে যাকে রিডল ভার্স বলে, পাজল ভার্স বলে, এইরকম আর কি। এগুলোকে কেউ কেউ সমস্যা পূরণ শ্লোক বলেছেন, প্রশ্নোত্তর শ্লোক বলেছেন। এরকম অনেক প্রহেলিকা আছে। আমাদের ধাঁধার যেমন প্রচুর ধাঁধা আছে, প্রচুর ধাঁধার নানান রকম সংকলন আছে। সেই সমস্ত সংকলন, যেমন ধরুন আমি আপনাদের একটা ধাঁধার কথাই যখন উঠলো, ধাঁধা তো আমাদের একটা খুব প্রিয় ব্যাপার। একটা ধাঁধা বলি আপনার, না 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 ভুল করলাম, একটা প্রহেলিকা বলি আপনাদের। হ্যাঁ, প্রহেলিকাটা তো সংস্কৃতে লেখা, সেটা বলি, পড়ে শোনাই। বনে যাতা বনে তক্তা বনে তিষ্ঠতি নিত্যশঃ পণ্যস্ত্রী নতু সা বেশ্যা ইয়ো জানাতি স পণ্ডিতা। মানেটা কি হলো? মানেটা হলো বনে জন্মেছে, আবার বনেই তাকে ত্যাগ করা হয়েছে, অথচ বনেই থাকে। একে পণ্যস্ত্রী বলা যায়, অথচ এ বেশ্যা নয়। এ কথা যে বুঝবে সে পণ্ডিত। ভাবুন, ভাবতে থাকুন। বনে জন্মেছে, বনেই তাকে ত্যাগ করা হয়েছে, অথচ বনে থাকে। তাকে পণ্যস্ত্রী বলা যায়, কিন্তু সে বেশ্যা নয়। কি হবে? গান শুনতে শুনতে ভাবুন, গান শোনা শেষ হলে আবার যখন আপনাদের সৌমিত্র বসু আপনাদের সামনে ফিরে আসবে, তখন সে এই ধাঁধার উত্তর দেবে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ধাঁধার উত্তরটা বার করতে পেরেছেন না পারেননি? আমি আরেকবার ধাঁধাটা বলি, তারপরে উত্তরটা বলছি। বনে জন্মেছে, আবার বনেই তাকে ত্যাগ করা হয়েছে, অথচ বনেই থাকে। একে পণ্যস্ত্রী বলা যায়, অথচ এ বেশ্যা নয়। এই যে প্রহেলিকা মানে ধাঁধা, এর উত্তরটা কি? উত্তরটা হচ্ছে বন, অর্থাৎ অরণ্যের কাঠ থেকে এর জন্ম, কিন্তু তারপর সে কাঠ ফেলে রাখা হয়েছে জলে, এবং তারপর থেকে সে জলেই থাকে। কেননা বন শব্দের একটা অর্থ হলো জল। এ আবার পণ্যস্ত্রী, অর্থাৎ দ্রব্য কিংবা মূল্য দিয়ে যাকে ভোগ করতে হয়, অথচ এ বেশ্যা নয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে নৌকো। কাঠ দিয়ে তৈরি হয়, কাঠ দিয়ে যখন তৈরি করা হলো তখন জলে রেখে দেওয়া হলো। জল শব্দের আর একটা অর্থ বন, তাকে মূল্য দিয়ে কিনতে হয়, কিন্তু সে বেশ্যা নয়, নৌকো। এইটা হলো একটা প্রহেলিকা বা একটা ধাঁধা। এরকম আরো অনেক প্রহেলিকা আছে, অনেক ধাঁধা আছে। আর একটা বলবো নাকি? বলবো, লোভ হচ্ছে শুনতে। আচ্ছা বেশ। কৃষ্ণমুখী ন মার্জারি দ্বিজিহ্বা ন চ সর্পিণী পঞ্চভর্ত্রী ন পাঞ্চালী যো জানাতি স পণ্ডিতা। মানে মুখখানা কালো, অথচ কালো বেড়াল নয়। সাপের মতো চেরা দুটো জিভ, অথচ সাপ নয়। পাঁচজন স্বামী, অথচ পাঞ্চালী দ্রৌপদী নয়। যে এর উত্তর জানে সে পণ্ডিত। এটা হলো কলম। কলম, কলমের মুখ কালিতে কালো, কলমের মুখ জিভ চেরা। ডট পেন সম্পর্কে বলা যাবে না, পুরনো আমলের কলম সম্পর্কে বলা যাবে। একখানি লেখনী, কিন্তু পাঁচজনে সেটা ব্যবহার করে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন। এরপর গান, গানের পর ফিরে আসছি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
রচনার নাম ব্রহ্ম ও জগৎ। গানের পর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ব্রহ্ম ও জগৎ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যাহা হোক, এখন আলোচনা করা যাক আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি কেন। একটি প্রস্তর পড়িল, আমরা অমনি প্রশ্ন করিলাম উহার পতনের কারণ কি। এই প্রশ্নের ন্যায্যতা বা সম্ভাবনীয়তা এই অনুমান বা ধারণার উপর নির্ভর করিতেছে যে কারণ ব্যতীত কিছুই ঘটে না। বিষয়টি সম্বন্ধে আপনাদিগকে খুব স্পষ্ট ধারণা করিতে অনুরোধ করিতেছি, কারণ যখনই আমরা জিজ্ঞাসা করি এই ঘটনা কেন ঘটিল, তখনই আমরা মানিয়া লইতেছি যে সব জিনিসেরই, সব ঘটনারই একটি কেন থাকিবে, অর্থাৎ উহা ঘটিবার পূর্বে আর কিছু উহার পূর্ববর্তী থাকিবে। এই পূর্ববর্তীতা ও পরবর্তীতাকেই নিমিত্ত বা কার্যকারণ ভাব বলে। আর যাহা কিছু আমরা দেখি, শুনি বা অনুভব করি, সংক্ষেপে জগতের সবকিছুই একবার কারণ আবার কার্যরূপে অনুভূত হইতেছে। একটি জিনিস তার পরবর্তীটির কারণ, উহাই আবার তাহার পূর্ববর্তী কোনো কিছুর কার্য। ইহাকেই কার্যকারণের নিয়ম বলে। ইহাই আমাদের স্থির বিশ্বাস। আমাদের বিশ্বাস জগতের প্রত্যেক পরমাণুই অন্যান্য সকল বস্তুর সহিত যাহাই হোক না কেন কোনো না কোনো সম্বন্ধে জড়িত রহিয়াছে। আমাদের এই ধারণা কিরূপে আসিল এই লইয়া অনেক বাদানুবাদ হইয়া গিয়াছে। ইউরোপে অনেক সজ্ঞা সম্পন্ন দার্শনিক আছেন, তাহাদের বিশ্বাস ইহা মানব জাতির স্বভাবগত ধারণা। আবার অনেকের ধারণা ইহা ভুয়ো দর্শনলব্ধ। কিন্তু এই প্রশ্নের এখনো মীমাংসা হয় নাই। বেদান্ত ইহার কি মীমাংসা করেন তাহা আমরা পরে দেখিব। অতএব আমাদের প্রথম বুঝা উচিত কেন এই প্রশ্নটি এই ধারণার উপর নির্ভর করিতেছে যে উহার পূর্ববর্তী কিছু আছে এবং উহার পরে আরো কিছু ঘটিবে। এই প্রশ্নে আরেকটি বিশ্বাস অন্তর্নিহিত রহিয়াছে, জগতের কোনো পদার্থই স্বতন্ত্র নয়, সকল পদার্থের উপর উহার বাহিরের কোনো পদার্থ কার্য করে। জগতের সকল বস্তুই এইরূপ পরস্পর সাপেক্ষ, একটি অপরটির অধীন, কেহই স্বতন্ত্র নহে। যখন আমরা বলি ব্রহ্মের কারণ কি, তখন আমরা এই ভুল করি যে ব্রহ্মকে জগতের সামিল কোনো বস্তুর ন্যায় মনে করিয়া বসি। এই প্রশ্ন করিতে গেলেই আমাদিগকে অনুমান করিতে হইবে সেই ব্রহ্ম অন্য কিছুর অধীন, সেই নিরপেক্ষ ব্রহ্মসত্তাও অন্য কিছুর দ্বারা বদ্ধ। অর্থাৎ ব্রহ্ম বা নিরপেক্ষ সত্তা শব্দটিকে আমরা জগতের ন্যায় মনে করিতেছি। পূর্বোক্ত রেখার উপরে তো আর দেশ কাল নিমিত্ত নাই, কারণ উহা একমেব দ্বিতীয়ম, মনের অতীত, যাহা কেবল নিজের অস্তিত্বে নিজে প্রকাশিত, যাহা একমাত্র একমেব দ্বিতীয়ম, তাহার কোনো কারণ থাকিতে পারে না। যাহা মুক্ত স্বভাব, স্বতন্ত্র, তাহার কোনো কারণ থাকিতে পারি না, যেহেতু তাহা হইলে তিনি মুক্ত হইলেন না, বদ্ধ হইয়া গেলেন। যাহার ভিতর আপেক্ষিকতা আছে তাহা কখনো মুক্ত স্বভাব হইতে পারে না। অতএব দেখিতেছ অনন্ত কেন শান্ত হইল, এই প্রশ্নই ভ্রমাত্মক, উহা স্ববিরোধী। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম ব্রহ্ম ও জগৎ। এখন একটু গান শুনবো, গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো আপনাদের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সুরেন্দ্রর বাড়িতে এসেছেন। এসে দোতলার বৈঠকখানায় বসে আছেন। তো সুরেন্দ্রর মেজ ভাই, তিনি জজ, সদরওয়ালা, তিনি উপস্থিত আছেন। আরো অনেক সব ভক্ত আছেন, যেরকম ঠাকুর থাকলে তার চারপাশে অনেক ভক্ত জমা হতেন, তারা তার কথা শুনতে চাইতেন। অনেকে এমনি যে নিয়মিত ভক্ত, যারা নিয়মিত দক্ষিণেশ্বরে যাতায়াত করে তারা আছেন, তার বাইরেও এমনি
কৌতূহলী মানুষজন এসেছেন ঠাকুরকে দর্শন করবার জন্য, যেরকম হয় আর কি, সে আর আলাদা করে কি বলবো। তো ঠাকুর সুরেন্দ্রর দাদাকে বলছেন যে আচ্ছা আপনি জজ, তা বেশ বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি, বড় পদ তিনিই দিয়েছেন তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক, ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো কোথাকার জল, কোথায় আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। এই আর একটা অসাধারণ উপমা। সিংহের মুখ দিয়ে জল পড়ছে, মনে হচ্ছে যেন সিংহের মুখ দিয়ে পড়ছে, কিন্তু আসলে তো সিংহের মুখ দিয়ে পড়ছে না, সিংহ তো নিমিত্ত মাত্র, ওইখানে নল করা আছে, সেই নল দিয়ে আকাশের জল ছাদে এসে পড়ছে। তো আমরাও সেরকম যে কাজটা করি, আমি করছি, আমি করে দিলাম, তা তো নয়। আমি তো করছি না, আমি আসলে ওই নলটা, যে নলের মধ্যে দিয়ে এই কাজটা হবে, যে নলের মধ্যে দিয়ে জলটা পড়বে, বা যে নলের মধ্যে দিয়ে ভালো মন্দ যা কিছু বলুন না কেন সেই কাজটা হবে, আমি হচ্ছি ওই সিংহের মুখটুকু। কিন্তু একটা সত্যি একটা বাচ্চা ছেলে, তাকে যদি বলা যায়, আমরা জানি বলে আমরা বলছি, কিন্তু একটা বাচ্চা ছেলে তার তো মনে হবে ওই দেখো সিংহের মুখ দিয়ে জল পড়ছে, তাই না? তো ওই যে ভদ্রলোক সুরেন্দ্রর মেজ ভাই জজ, তিনি বলছেন যে আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এই যে ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, ব্রাহ্ম সমাজে বলে জাতিভেদ উঠিয়ে দাও, এসব নিয়ে আপনার কি মনে হয়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখনো পর্যন্ত আমি যতদূর মনে করতে পারছি কথামৃতে এই প্রসঙ্গটা নিয়ে কোনো কথাবার্তা হয়নি, যে স্ত্রী স্বাধীনতা এই ব্যাপারটাকে ঠাকুর কিভাবে দেখেন, বা জাতিভেদ তুলে দেওয়া এই ব্যাপারটাকে ঠাকুর কিভাবে দেখেন। ঠাকুর কি বলছেন? বলছেন ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমরা, কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না, ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ, আর সব অনিত্য। সাধু সঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখোয়াজের বোল মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন, শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে। ঠাকুর কিন্তু খেয়াল করে দেখুন, তিনি কিন্তু এই যে স্ত্রী স্বাধীনতার ব্যাপারটাকে নিয়ে খুব পরিষ্কার করে কোনো কিছু বললেন না। যেটা বললেন আমি যেটুকু বুঝেছি সেটুকু বলি আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর ফিরে এলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি কথা অমৃত থেকে। ঠাকুর যেটা বলছেন যে এই যে ধরা যাক এই স্ত্রী স্বাধীনতা নিয়ে যে কথা হচ্ছে, বা জাতিভেদ নিয়ে যে কথা হচ্ছে, এগুলো ঠাকুর বলছেন যে নতুন 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 অনুরাগ যদি ঈশ্বরের কাছে আসে, তাহলে তার আশপাশের অনেকগুলো ব্যাপার নিয়েও খুব বলতে ইচ্ছে করে, সেইটা নিয়ে আন্দোলন করতে ইচ্ছে করে, সেইটা নানান রকম করতে ইচ্ছে করে। কিন্তু আমার মূল লক্ষ্যটা তো ঈশ্বর, আমি সেই দিকে তাকাই, তার বাইরের আর কিছু সেইগুলো নিয়ে আমি ভাববো না, আমি সমাজ নিয়ে ভাববো না। অন্য জায়গাতেও বলেছেন যে তুমি 4টে ডিসপেন্সারি করে দিলে, করলে তোমার নাম হলো, ঈশ্বরকে ডাকো, ঈশ্বরই হচ্ছেন আসল, ওইখানটাতে তুমি যাবার চেষ্টা করো। তো আমার নিজের একটা কথা মনে হয় এই যে স্ত্রী স্বাধীনতার প্রসঙ্গে, সেটা হচ্ছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার সহধর্মিণী হচ্ছেন সারদা দেবী। এই সারদা দেবীর সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে দিয়ে স্ত্রী স্বাধীনতা প্রসঙ্গে তার কি মনোভাব সেইটা বেরিয়ে আসে। সারদা দেবীকে অসম্ভব শ্রদ্ধা করতেন তিনি, শ্রদ্ধা করতেন। ও সরস্বতী, ও লক্ষ্মী, এরকম কথা প্রচুর বলেছেন। এবং সারদা দেবী আলাদা থাকতেন, তার কথা প্রচুর পরিমাণে মেনে নিতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, অথচ তাকেও নানান রকম কথা বলছেন, নানান উপদেশ দিচ্ছেন।
এই যে একটা ভারসাম্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, এই যে একটা ভারসাম্য, এই ভারসাম্যটা কিন্তু ঠাকুর তার নিজের জীবনে প্রয়োগ করে গেছেন বলে আমার নিজের মনে হয়েছে। আর জাতিভেদ, জাতিভেদ নিয়ে তার একটা কথা বলা আছে, সেটাও পুরনো কথা, এর আগে বলেছি আপনাদের, তবু ভালো কথা, দামি কথা, সেগুলো বারবার বলতে তো কোনো ক্ষতি নেই, বরং ভালো। কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি হলো ভক্তি। ভক্তের জাতি নাই, অস্পৃশ্য জাত শুদ্ধ হয়। চণ্ডালের ভক্তি হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন। তাহলে ভক্তি হচ্ছে সেই প্রবাহ, সেই ঝড়, যা একেবারে সমস্ত রকমের যে মানুষের তৈরি যা কিছু ভেদাভেদ সেইগুলোকে অতিক্রম করে যায়। মানুষের বাইরের যে পরিচয়, সেই পরিচয়কে মুছে ফেলে সে মানুষের ভেতরের যে আকুতি, সেই আকুতিটাকে গ্রহণ করে। সেই আকুতিটাই হলো ভক্তি। বলছেন ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। ব্যাকুল হয়ে তাকে ডাকো, হরিনাম করো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন কথামৃত থেকে পাঠ, এরপর গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো ভারতীয় ঐক্য। সেই আজকাল আর এক জাতীয় লোক বসবাস করে না, বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম নিয়ে প্রতিটি দেশের জনসাধারণই আজ মিশ্র প্রকৃতির। এক জাতি, এক ধর্ম ও এক ভাষা ভিত্তিক অতীত জাতিতত্ত্বের দিন ফুরিয়েছে। সুইজারল্যান্ডের মতো ছোট দেশকেও বহু জাতি, বহু ধর্ম ও বহু ভাষাজনিত সমস্যায় বিব্রত হতে হচ্ছে। কিন্তু ভারতবর্ষের মতো অন্য কোথাও এই সমস্যা এত তীব্র নয়। বিপুল জনগোষ্ঠীর মধ্যে এমন অভাবনীয় ও বিশাল পার্থক্য আর কোথাও চোখে পড়ে না। এই পরিস্থিতিতে ভারতবর্ষকে আদৌ একটা জাতি বলা যেতে পারে কিনা, এ প্রশ্ন উঠতেই পারে। মাঝে মাঝেই ভাষা এবং ধর্ম নিয়ে দেশের এখানে ওখানে যেভাবে দাঙ্গা হচ্ছে, তাতে একথা ভাবা অস্বাভাবিক নয় যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অনৈক্য তুঙ্গে উঠেছে। দেখে শুনে মনে হয় ভারতবর্ষ যেন একটা ঐক্যবদ্ধ জাতি নয়, একই কেন্দ্রীয় সরকারের অধীনে বহু জাতি বিপজ্জনকভাবে গা ঘেঁষাঘেঁষি করে দিনাতিপাত করছে। এই মাত্র এই যে একটি কেন্দ্রীয় সরকার, এই ব্যবস্থাও সাম্প্রতিক কালের, ইংরেজরা নিজেদের সুবিধার জন্য সৃষ্টি করেছিল। পরবর্তীকালে ভারত সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই ব্যবস্থাকে কেবল বহাল রেখেছে। এসব কথা যেমন সত্য, তেমনি এটাও একটা ঘটনা যে বিপুল বৈচিত্র্য সত্ত্বেও ভারতবর্ষের মানুষ শত শত বছর শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করেছে। সেই শান্তির উৎস ছিল পরস্পরের প্রতি বিশ্বাস এবং শুভেচ্ছা। বর্তমান যুগের সরকার হয়তো পুলিশি ব্যবস্থা এবং সৈন্যবাহিনীর সাহায্য নিয়ে শান্তি বজায় রাখতে পারেন, কিন্তু অতীতের সেই স্বাভাবিক শান্তি ও এখনকার চাপানো শান্তির মধ্যে অনেক প্রভেদ। সে যুগে এমন সব বিশাল জনসম্প্রদায় ছিল যারা ইচ্ছা করলেই সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারত, কিন্তু তা না করে তারা ভ্রাতৃসুলভ আচরণ করেছে, তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে সাহায্য করেছে, তাদের বিকশিত হবার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছে। বাঁচো এবং বাঁচতে দাও, এই ছিল তাদের ব্যবহারিক জীবনের নীতি, এবং এই নীতি তারা ক্ষুদ্র, দুর্বল ও অনগ্রসর সকল গোষ্ঠীর ক্ষেত্রেই প্রয়োগ করেছে। এই কারণেই ভারতবর্ষে দেখা যায় যারা সব দিক দিয়ে খুবই উন্নত, এরকম মানুষেরাও পাশাপাশি এমন সব মানুষকে নিয়ে বাস করছেন যারা খুব পিছিয়ে আছেন। ভারতের বৈশিষ্ট্য হলো চিরকাল সে বহিরাগত জাতি ও উপজাতিদের দুবাহু প্রসারিত করে স্বাগত জানিয়েছে এবং সসম্মানে যাতে তারা প্রত্যেকেই এদেশে থাকতে পারেন তার ব্যবস্থাও করে দিয়েছে। তার মানে এই নয় যে তাদের সঙ্গে কখনো সংঘাত হয়নি, হয়েছে, তবে তাকে ব্যতিক্রম বলেই গণ্য করা যায়। ভারতবর্ষের এই সহিষ্ণুতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর ব্যাখ্যা রয়েছে ভারতের সনাতন জীবনাদর্শের মধ্যে, যে জীবনাদর্শ বলে মানুষ সর্বত্রই একরকম, মানুষ মানুষ।
সে লম্বা অথবা বেঁটে হতে পারে, তার গায়ের রং উজ্জ্বল অথবা মলিন হতে পারে, ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে, তার খাদ্যরুচিও আলাদা হতে পারে, তবু সে মানুষ ছাড়া আর কিছু নয়। মানুষে মানুষে যে পার্থক্য তা বাহ্যিক, কিন্তু সেই আপাত বৈচিত্র্যের তলায় নিহিত এক মূলগত ঐক্য যা সকলকে এক সূত্রে বেঁধে রেখেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষ চিরকাল এই নীতিতেই বিশ্বাস করে এসেছে। বৈচিত্র্যের কদর সে জানে, কারণ বৈচিত্র্যহীন জীবন একঘেয়ে। বৈচিত্র্য মানুষের শক্তি ও বহুমুখিতার অভিব্যক্তি। সেই জন্যই ভারতবর্ষ চিন্তার স্বাধীনতা ও বাক স্বাধীনতায় বিশ্বাসী। সেই কারণেই ভারতীয় দর্শনে যেমন অদ্বৈতবাদ স্থান পেয়েছে, তেমনি দ্বৈতবাদ ও বহু দেবদেবীতে বিশ্বাসও স্থান করে নিয়েছে। প্রশ্ন হতে পারে, এর মধ্যে ঐক্য কোথায়? ঐক্য এই চেতনায় যে এক সত্তাই বহু হয়েছেন এবং এই চেতনা থেকে জাত ভ্রাতৃত্ব বোধে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ভারতীয় ঐক্য। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। মুন্ডেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি আমরা। তো যাচ্ছি, আপনার গাড়ি এগিয়ে চলেছে মুন্ডেশ্বরী মন্দিরের দিকে। তো এসে পৌঁছলেন শেষ পর্যন্ত। মন্দিরটা সামনাসামনি দেখে না চোখ জুড়িয়ে যাবে আপনার। যেমন করে আসবার পথে দুপাশের প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে গিয়েছিল সেই রকম, কিন্তু তার চেয়ে অন্য রকমও বটে। তার কারণ হচ্ছে এটা তো তৈরি করেছে মানুষ, প্রকৃতি নয়। এবং মানুষ কি তৈরি করেছে! আহা হা 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 হা। এই মন্দিরের যে গঠনটা, সেই গঠনটা খুব অদ্ভুত। মানে আর 5টা মন্দিরে যেরকম 4টে দেওয়াল চৌকো সাধারণভাবে, কখনো কখনো গোল, কিন্তু এইখানে এই মন্দিরের 8টা বাহু আছে, মানে 8টা দেওয়াল আছে। খুব সোজা কথায় আমি যদি বলি, এই মন্দিরে 8টা দেওয়াল আছে। খুব অন্য রকমের এই মন্দির। এই 8টা দেওয়াল কিন্তু খুব শুভ। এই 8টা দেওয়াল, 8 অষ্ট, এই শব্দটা খুব শুভ। এবং 8টা দেওয়ালওয়ালা যে বাড়ি, সেই বাড়িও কিন্তু খুব শুভ। আমার এক দাদু, তিনি একটা মন্দির বানিয়েছিলেন ওইরকম 8টা দেওয়ালওয়ালা। তা সেটা নিয়ে খানিকটা সমালোচনা হচ্ছিল। তখন আমার সেই দাদু, আর্কিটেক্ট, খুব নামকরা আর্কিটেক্ট, তিনি একজন খুব বড় মাপের সন্ন্যাসী। তাকে জিজ্ঞাসা করেন এবং তিনি দাদুকে বলেন সেই কথাটা। দাদু আমাকে বলেছিলেন, তাই মনে আছে, বলতে পারছি আপনাদের, যে 8 দেওয়ালওয়ালা ঘর কিন্তু খুব শুভ। পাথরের তৈরি, তো এখন পাথরের মধ্যে একটা অসম্ভব শক্তির প্রকাশ আছে না? পাথর দেখলেই মনে হয় কিরকম একটা শক্তিমান একটা কিছু। মোটা মোটা থাম, চওড়া চওড়া পাথরের স্ল্যাব, তাই দিয়ে এই মন্দির গড়ে উঠেছে। এই যে সবুজে সবুজ গাছপালার পথ দিয়ে আপনি এসে দূর থেকে দেখতে পাচ্ছেন মন্দিরটাকে। এখনো পর্যন্ত ধরুন কাছে যাননি। একটা টিলার উপরে 4-5টা একেবারে কোঁকড়া 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 সবুজ সবুজ, মানে চুলের মতন আর কি, সবুজ চুল, চারপাশে কোঁকড়া 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 অরণ্যের মতন। তার মাঝখানে এরকম 8 কোণা একটা মন্দির। তার দরজায় লেখা রয়েছে প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের বাইরে অনেকগুলো ওই যেরকম হয় না মন্দিরে ঢোকবার সময় যেরকম কাপড় দিয়ে দেওয়া হয়, ঝকমকে কাপড়, তাতে মন্দিরে দেবদেবীর নাম লেখা, মায়ের নাম লেখা, এরকম সব কাপড় হয়। সেই কাপড় অনেকগুলো জায়গায় বেঁধে টেঁধে টাঙিয়ে টাঙিয়ে এরকম রেখে দেওয়া হয়েছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি মুন্ডেশ্বরী মন্দিরের কথা। আবার গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন মুন্ডেশ্বরী মন্দিরের কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। একটা ব্যাপারে একটু খারাপ লাগবে আপনার হয়তো। এই যে মন্দিরের স্মৃতি, এটাকে তো বহন করে নিয়ে যাবার
ইচ্ছে হবে, আমাদের সকলেরই ইচ্ছে হবে। এবং মন্দির তো যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই দেবী, দেবী মুন্ডেশ্বরী। কিন্তু মুশকিলটা হচ্ছে যে গর্ভগৃহের ভেতরে ছবি তোলা নিষেধ। অনেক মন্দিরেই এই ব্যবস্থাটা আছে, গর্ভগৃহের ভেতরে ছবি তোলা যায় না। তার কারণ ছবি তোলার মধ্যে কোথাও একটা হয়তো একটা চাপল্য আছে বলে মনে করেন মন্দির কর্তৃপক্ষ। সবসময় যে এই চাপল্যটা আছে এমন কোনো কথা নেই, কিন্তু মন্দির কর্তৃপক্ষ মনে করেন, তার ফলে। তো এটা ভারতের সবচেয়ে প্রাচীন মন্দির বলে কথিত, সম্ভবত ভারতের সবচেয়ে প্রাচীন মন্দির, এবং এমনই একটা প্রাচীন মন্দির যে সেটা এখনো পর্যন্ত ভগ্নস্তূপ হয়ে যায়নি। সেই মন্দিরে কিন্তু এখনো পর্যন্ত নিয়মিত পুজো হয়, নিয়মিত মানুষজন আসেন, নিয়মিত দেবীকে প্রণাম করেন। ফলে এই মন্দিরে দর্শনার্থীর সংখ্যা খুব কম হয় না। কিন্তু এই দর্শনার্থীদের কথা, মন্দিরের ভেতরের কথা, গর্ভগৃহের কথা, এগুলো সব পরে বলবো। তার আগে বলবো যে মন্দিরের গঠনটা নিয়ে দুটো চারটে কথা। এই মন্দিরটা পাথরের তৈরি এবং এর সঙ্গে কোনো সিমেন্ট বালির কোনো ব্যাপার নেই তো, শুধু পাথর বসিয়ে বসিয়ে, পাথর বসিয়ে বসিয়ে কি একটা অসাধারণ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে, সে যুগের বৈজ্ঞানিক পদ্ধতি, এই পাথরগুলোকে জুড়ে দেওয়ার জন্য কোনো সিমেন্ট, কোনো মশলা, কোনো কিচ্ছু নেই। শুধু পাথরগুলোকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে করে তারা পড়ে যাচ্ছে না, তারা ভেঙে পড়ছে না, বা তাদের মধ্যে ওই রকম কোনো বিপর্যয় ঘটছে না। শুনলেন মুন্ডেশ্বরী মন্দিরের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ হলো শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা, সব শেষ হলো যেখানে সেথায় তুমি আর আমি একা। নানা বসন্তে, নানা বরসায়, অনেক দিবসে, অনেক নিশায় দেখেছি অনেক, সহেছি অনেক, লিখেছি অনেক লেখা। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা যে হলো কবে, পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে। তোমার নীরব নিভৃত ভবনে জানি না কখন পশিনু কেমনে, অবাক রহিনু আপন প্রাণের নূতন গানের রবে। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। চিহ্ন কি আছে শ্রান্ত নয়নে অশ্রু জলের রেখা, বিপুল পথের বিবিধ কাহিনী আছে কি ললাটে লেখা। রুধিয়া দিয়েছ তব বাতায়ন, বিছানো রয়েছে শীতল শয়ন। তোমার সন্ধ্যা প্রদীপ আলোকে তুমি আর আমি একা। নয়নে আমার অশ্রু জলের চিহ্ন কি যায় দেখা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক আজকের সকালটা, আজকের সারাদিন আপনার সমস্ত জীবনটা শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে পৌষ 1431, ইংরেজির 7ই জানুয়ারি 2025, মঙ্গলবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 24 মিনিট,
সূর্যাস্তের সময় বিকেল 5:03। নক্ষত্র রেবতী, জন্মে মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ। রাত্রি 6:16 গতে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর বৃহস্পতিবারের জন্য চিঠি লিখতে হবে, আপনাদের আগেই বলেছি, শুভ বনাম হ্যাপি। আমরা বলি শুভ নববর্ষ, আমরা বলি হ্যাপি নিউ ইয়ার, আমরা বলি শুভ জন্মদিন, আমরা বলি হ্যাপি বার্থডে। এই শুভ আর হ্যাপি, এই দুয়ের মধ্যে পার্থক্য আপনি কিভাবে করেন? এদের মধ্যে কোনো পার্থক্য আছে? আপনার চিন্তায় ভাবনায় কোনো ঘটনা দিয়ে বা যা হোক কিছু করে আপনি আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়, আজকে সন্ধে 6টার মধ্যে। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা যে আমাদের প্রাচীন যারা শাস্ত্রজ্ঞ মানুষ তারা যে 64 কলার কথা বলছেন, 64 রকম শিল্পের কথা বলছেন, সেই শিল্পের পরিচয় দিচ্ছে আপনাদের সামনে। তো সেই পরিচয় দেব। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। বলছিলাম 64 কলার কথা, তার মধ্যে 27টি কলা সম্পর্কে বলা হয়ে গেছে। 9 করে 27টি কলার সম্পর্কে কথা বলে ফেলেছে আপনাদের সৌমিত্র বসু। এখন 28 নম্বর কলা, সেই কলাটা হচ্ছে প্রহেলিকা। প্রহেলিকা কাকে বলে? যশোধর তার টিকায় বলছেন যে মানুষের মধ্যে প্রচলিত লোক ঠকানো কবিতা চাতুর্য, মানে খানিকটা ধাঁধা বলতে পারেন আর কি। এই ধাঁধার উত্তর দেওয়া বা ধাঁধা বলা এবং ধাঁধার উত্তর দেওয়া, এইটাকে একটা শিল্প হিসেবে ধরা হচ্ছে। খুব একটা অগ্রাহ্য করতে পারবেন না, কিন্তু যারা সত্যি সত্যি ধাঁধা বানাতে পারেন, অসাধারণ বুদ্ধি হয় তাদের, এবং সেই বুদ্ধির একটা প্রকাশ ঘটে তারা কিভাবে ব্যাপারটাকে সাজালেন, কিভাবে কি করলেন না করলেন, এই সমস্ত নিয়ে তারা বানান। এবং যারা ধাঁধার উত্তর দেন, খুব চেনা ধাঁধা, চালু ধাঁধা তার কথা বলছি না, নতুন নতুন যে সমস্ত ধাঁধা বানানো হয়, তো তাদের কিন্তু অসম্ভব উদ্ভাবনী ক্ষমতা আছে। এবং সেই উদ্ভাবনী ক্ষমতা যদি থাকে, তাই নিয়েই তো একটা শিল্প তৈরি হয়ে ওঠে। তো একজন একটা ধাঁধা বললো, আরেকজন তার উত্তর দেওয়ার চেষ্টা করলো, পারলো না, এটা 2-3 জনের প্রতিযোগিতার খেলাও হতে পারে। আবার সাধারণ বিনোদনের জন্য খেলা হিসেবেই প্রহেলিকা যাকে বলছি, সেই প্রহেলিকার ব্যবহার হয়। তাই প্রহেলিকার সংজ্ঞাটা কি? ভাগবত পুরাণের টিকাকার বংশীধর তিনি বলছেন, কবিতার মধ্যে বক্তব্য মূল অর্থ গোপন করে অন্য যে কোনো একটা অর্থ প্রকাশ করে তোলার পর মনে হয় শ্লোকের বাহ্য অর্থের মধ্যে কোথায় যেন একটা অসঙ্গতি আছে, কিন্তু সেই অসঙ্গতি দূর করবার জন্য শব্দের অন্য অপ্রচলিত অর্থ যুক্ত করলেই একটা যোগ্য সমাধান তৈরি হয়। তাহলে এই ইংরেজিতে যাকে রিডল ভার্স বলে, পাজল ভার্স বলে, এইরকম আর কি। এগুলোকে কেউ কেউ সমস্যা পূরণ শ্লোক বলেছেন, প্রশ্নোত্তর শ্লোক বলেছেন। এরকম অনেক প্রহেলিকা আছে। আমাদের ধাঁধার যেমন প্রচুর ধাঁধা আছে, প্রচুর ধাঁধার নানান রকম সংকলন আছে। সেই সমস্ত সংকলন যেমন